গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদের জন্য আজ এই স্পেশাল ক্লাসটা রয়েছে রুরাল ডেভেলপমেন্ট এবং এবার থেকে গুড ইভিনিং এভরিওয়ান। এবং তোমাদের জন্য এই ক্লাসটা ফ্রাইডে, তার সাথে থাকবে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে। ঠিক আছে, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং এভরিওয়ান। যারা ক্লাসে জয়েন করছো তারা অবশ্যই ক্লাসটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। গুড ইভিনিং অল। আচ্ছা, আজ আমরা মোটামুটি টপিক ওয়াইজ কিছু আলোচনা করব এবং তার সাথে সাথে ক্লাসে এমসিকিউও থাকবে। সবাই জয়েন করে যাও ঝটপট, আমরা শুরু করব ক্লাস। যারা ক্লাসে জয়েন করছো তারা অবশ্যই ক্লাসটাকে শেয়ার এবং লাইক করতে ভুলো না কিন্তু। ওকে, শুরু করা যাক ক্লাসের আলোচনা। আমরা রুরাল ডেভেলপমেন্টের কি টপিক নিয়ে আলোচনা করব সেটা আগে বলে দিই। জাস্ট আ মিনিট। হ্যাঁ, আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে জেলা পরিষদ। আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, সেই পঞ্চায়েত ব্যবস্থায় জেলা পরিষদ একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই জেলা পরিষদ নিয়ে আজকের আমাদের আলোচনা। ঠিক আছে, শুরু করা যাক আলোচনা। প্রথমেই আমি জেলা পরিষদ কি এবং তার কি কাজ সেই বিষয়গুলো আলোচনা করব। তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার একটা ওভারঅল পরিচয়, সেটা আমি রেগুলার ক্লাসে কিছুটা কিছুটা করে আলোচনা করব। অর্থাৎ এক একটা ক্লাসে হয়তো দুটো বা তিনটে করে জেলা থাকবে এবং তাদের সম্পূর্ণ পরিচয়, অর্থাৎ কোন ডেটাগুলো তাদের এমসিকিউ বা প্রশ্নের জন্য পরীক্ষা ইম্পর্টেন্ট হতে পারে সেই ডেটাগুলো নিয়ে আলোচনা ইত্যাদি থাকবে আজকের ক্লাসে এবং তার সাথে থাকবে এমসিকিউ প্র্যাকটিস। ওকে, চলো লেটস স্টার্ট। জেলা পঞ্চায়েত বা জেলা উন্নয়ন পরিষদ বা জেলা পরিষদ, এটা তৃতীয় স্তর কিসের না, ত্রিস্তরীয় যে ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, তার তৃতীয় স্তর এবং সমস্ত রাজ্যে জেলা পর্যায়ে কাজ করে এটি। এবং একটি জেলা পরিষদ হলো একটি নির্বাচিত সংস্থা যা একটি জেলার সমগ্র গ্রামীণ এলাকার প্রতিনিধিত্ব করে। অর্থাৎ জেলা পরিষদ হচ্ছে সর্বোচ্চ স্তর এবং তৃতীয় স্তর, এবং এখানে জেলা পরিষদ একটা নির্বাচিত সংস্থা, অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরাই জেলা পরিষদে থাকেন এবং একটি জেলার সমগ্র গ্রামীণ এলাকার প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ যতগুলি গ্রাম রয়েছে বা যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে তাদের প্রতিনিধিত্ব করছে জেলা পরিষদ। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, পশ্চিমবঙ্গে তাহলে জেলা পরিষদ কয়টি রয়েছে? প্রতিটি জেলাতেই জেলা পরিষদ রয়েছে এবং তার মধ্যে কেবল কলকাতা ছাড়া, কলকাতা ব্যতীত প্রত্যেকটি জেলারই কিন্তু জেলা পরিষদ রয়েছে। পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা কতগুলো জানো তোমরা? 23টি, এবং তার মধ্যে প্রতিটি জেলারই জেলা পরিষদ রয়েছে কলকাতা ব্যতীত। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে থাকেন? জেলা পরিষদের প্রশাসনিক প্রধান থাকেন জেলা সভাধিপতি। এই পদটা আমাদের মনে রাখতে হবে। পঞ্চায়েতে যেমন প্রধান থাকেন পঞ্চায়েত প্রধান, তেমনি জেলা পরিষদের যিনি প্রধান থাকেন তিনি হলেন জেলা সভাধিপতি। ওকে, গুড ইভিনিং সবাইকে। যারা ক্লাস জয়েন করছো তারা অবশ্যই ক্লাসটা শেয়ার এবং লাইক করো। জেলা সভাধিপতি। এরপরে আসছে যে এই যে জেলা পরিষদ, এর কার্যাবলী কি, প্রশাসনিক কি কার্যাবলী এ পালন করছে। একদম, জেলা পরিষদগুলো স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করে। গ্রামীণ অঞ্চলের উন্নয়ন ও কল্যাণে এরা অগ্রণী ভূমিকা পালন করে। এই প্রশাসনিক সংস্থাগুলিকে আর্থসামাজিক কর্মসূচির পরিকল্পনা, দেখো, আর্থসামাজিক কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়ন, স্থানীয় সম্পদের ব্যবস্থাপনা, প্রয়োজনীয় পরিষেবা প্রদান, গ্রামীণ উন্নয়নের প্রচার সহ অসংখ্য মূল কার্যের দায়িত্ব দেওয়া হয়। তাদের বিভিন্ন দায়িত্বের মাধ্যমে জেলা পরিষদ তাদের শাসন করা জেলায় জীবনযাত্রার মান বৃদ্ধি, অর্থাৎ
উদ্দেশ্যটা কিন্তু সেই একটাই, কনস্ট্যান্ট একটা উদ্দেশ্য, তা হলো পশ্চিমবঙ্গবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়নের লক্ষ্যে এরা কাজ করে। তাহলে মূল যেটা মোটো জেলা পরিষদের কার্যাবলী তা হলো জীবনযাত্রার মান বৃদ্ধি এবং সম্প্রদায়ের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করা। জেলা পরিষদের কার্যাবলী যদি আরেকটু ডিটেলে আমরা ভাবতে যাই, আরেকটু ডিটেলে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে দেখো কি কি আমরা দেখছি এখানে। জেলা পরিষদ আইনি প্রতিষ্ঠানের দায়িত্বের একটি তালিকা রয়েছে, অর্থাৎ কি কি দায়িত্ব কে কে পালন করবে তার একটা তালিকা আছে। গ্রামীণ ও কৃষি খাতের উন্নয়নে কর্মসূচি বাস্তবায়ন করা জেলা পরিষদের অন্যতম কাজ। তাহলে অন্যতম কাজের মধ্যে কি পড়ছে? গ্রামীণ আর কৃষি খাতের উন্নয়নে কর্মসূচির বাস্তবায়ন, অর্থাৎ একটি গ্রামীণ এলাকায় না 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 প্রিয়াঙ্কা, না, জেলা সভাধিপতি জেলা শাসক নন, একদমই না। এই জাস্ট শুরু করেছি। গ্রামীণ ও কৃষি খাতের উন্নয়নে কর্মসূচির বাস্তবায়ন হচ্ছে একটি জেলা পরিষদের অন্যতম কাজ। আরো কি কাজ রয়েছে না, সেই গ্রামীণ এলাকাগুলি মানে যারা জেলা পরিষদের আন্ডারে রয়েছে, একটা নির্দিষ্ট জেলা পরিষদের আন্ডারে যারা রয়েছে, জেলা পরিষদ শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগের ক্ষেত্রে পরিষেবা প্রদানের জন্য দায়ী থাকে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে এডুকেশন, তার সাথে হেলথ, সবটাই কিন্তু জেলা পরিষদের কার্যাবলীর মধ্যে পড়ছে। এই সংস্থাগুলি কৃষি ও শিল্পের বিকাশের ক্ষেত্রেও কাজ করবে, অর্থাৎ শুধু গ্রামীণ কৃষি নয়, গ্রামীণ শিল্প কিন্তু বিকাশের জন্য জেলা পরিষদ কার্যাবলী গ্রহণ করবে। শিক্ষা ও যোগাযোগ কার্যক্রমের সম্প্রসারণে অবদান রাখবে, অর্থাৎ একটা এলাকায় কোন কোন এলাকায় স্কুলের প্রয়োজন আছে, রাস্তার সম্প্রসারণ, সবটাই কিন্তু আমরা জেলা পরিষদের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। এছাড়াও তারা সক্রিয়ভাবে, যেহেতু গ্রামীণ অর্থনীতির বিষয়, তাই সেচ ও সমবায় উদ্যোগে, কোঅপারেটিভ উদ্যোগ এবং সেচ, এই দুটো বিষয়ে তারা অংশগ্রহণ করবে। জেলা পরিষদের প্রতিটি কাজ হলো তপশিলি জাতি উপজাতিদের অগ্রগতির দিকে নজর দেওয়া। ভেরি মাচ ইম্পর্টেন্ট। তপশিলি জাতি উপজাতিদের অগ্রগতির দিকে নজর দেওয়া, এটা জেলা পরিষদের একটা অন্যতম কাজ। তাহলে আমরা এখানে অনেকগুলো কাজের তালিকা দেখতে পারলাম, অর্থাৎ সামগ্রিকভাবে একটি গ্রামাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে জেলা পরিষদ এই কাজগুলো করে থাকে। আচ্ছা অরিন্দম, এটা নিয়ে পরে কথা বলছি। জেলা পরিষদের কার্যাবলীর বিষয়টা আমরা দেখলাম যে এই এরিয়াগুলো রয়েছে জেলা পরিষদের কাজের মধ্যে। তাহলে ইম্পর্টেন্ট কি কি পয়েন্ট দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থার তৃতীয় স্তর হলো জেলা পরিষদ। কলকাতা ব্যতীত প্রতিটি জেলাতেই জেলা পরিষদ রয়েছে। সাপোজ আমি দক্ষিণ 24 পরগনা জেলায় থাকি, এই জেলার একটা জেলা পরিষদ রয়েছে। তুমি বীরভূমে থাকো, তোমার জেলার একটা জেলা পরিষদ রয়েছে। জেলা পরিষদের যিনি প্রশাসনিক প্রধান তাকে কি বলা হয়? জেলা সভাধিপতি বলা হয়। ইনি কিন্তু জেলা শাসক নন, জেলা শাসক ইনি নন, জেলা শাসক অ্যাডমিনিস্ট্রেটর। জেলা পরিষদের কার্যাবলী, জেলা পরিষদের কার্যের লক্ষ্য কি থাকে? জেলা পরিষদের কাজের প্রধান লক্ষ্য হচ্ছে বিভিন্ন অঞ্চল যা তার আন্ডারে রয়েছে, সেই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি এবং সেই অঞ্চলের মানুষের বা সম্প্রদায়ের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। এবং তার আন্ডারে অলমোস্ট প্রত্যেকটা সেক্টরই পড়ছে। কি কি সেক্টর পড়ছে? প্রথমেই যেটা পড়ছে তা হলো গ্রামীণ আর কৃষি খাতে উন্নয়ন, এর কর্মসূচির বাস্তবায়ন, এর পুরোটাই জেলা পরিষদের উপর রয়েছে। সেই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, এটাও সেই জেলা পরিষদের আন্ডারেই রয়েছে। কৃষি শিল্প উভয়ের বিকাশের ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা, এটাও জেলা পরিষদের আওতায় রয়েছে। শিক্ষা ও যোগাযোগ, কোথায় সম্প্রসারণের প্রয়োজন, সেটাও জেলা পরিষদের আওতায় রয়েছে। সেচ ও সমবায়, এই দুটো বিষয়ের উদ্যোগ নেওয়াও রয়েছে জেলা পরিষদের আওতায়। এবং মুখ্য উদ্দেশ্য হচ্ছে তপশিলি জাতি উপজাতিদের অগ্রগতির দিকে নজর দেওয়া। রাইট, নেক্সট। পশ্চিমবঙ্গের পুনর্গঠন সংক্রান্ত কতগুলো ইম্পর্টেন্ট বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, একটু খেয়াল করো। 1947, 17ই আগস্ট পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা রইল 14টি। 1948, বিহারের ইসলামপুর পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। 1950, ইয়েস অরিন্দম, থার্ড স্তর, কোচবিহার যুক্ত হয়। 1954 চন্দননগর যুক্ত হয়। 1954 বিহারের মানভূম জেলা
পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলা হিসাবে যুক্ত হয়? 1986 পয়লা মার্চ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার জন্ম, মানে চব্বিশ পরগনা থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা। 1986 দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল বা ডিজিএইচসি। 2011 সালে গঠিত হয় জিটিএ বা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 92 সাল 1992 পশ্চিম দিনাজপুর থেকে হয় উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ইম্পর্টেন্ট ফ্যাক্ট। 2001 ক্যালকাটা নামের পরিবর্তন করে কলকাতা করা হয়, ইম্পর্টেন্ট ফ্যাক্ট। 2002 পয়লা জানুয়ারি মেদিনীপুর ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পুনর্গঠন হয়। 2014 25শে নভেম্বর আলিপুরদুয়ার হয় জলপাইগুড়ি জেলা ভেঙে, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। 2017 24শে ফেব্রুয়ারি কালিম্পং হয় দার্জিলিং জেলা ভেঙে। 2017 4 এপ্রিল ঝাড়গ্রাম হয় পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। 2017 7 এপ্রিল বর্ধমান থেকে হয় পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান। প্রতিটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই নোট ডাউন করে নিতে পারো। আর যারা নোট ডাউন করছো না বা প্রয়োজনও নেই, ক্লাসটা মন দিয়ে শোনো তাহলেই হবে। নোটের জন্য সহেলি ম্যাম আন্ডারস্কোর টেক্সটবুক থেকে এগুলো সংগ্রহ করে নিতে পারবে। প্রতিটা ক্লাসের শেষে সাধারণত আমি এগুলো শেয়ার করে দিই এই চ্যানেলে, ঠিক আছে, এবং এই ক্লাসেই দেওয়া রয়েছে, তোমরা স্ক্যান করে স্ক্যান কোডটা দিয়ে জয়েন করে যেতে পারো। ওকে, টেলিগ্রাম গ্রুপ সহেলি ম্যাম আন্ডারস্কোর টেক্সটবুক, এখানে স্ক্যান কোড দেওয়া রয়েছে। নোট করলে তো খুবই ভালো কথা, নোট করলে তোমাদের একটা খাতায় মানে এই যে ক্লাসটা 8 ঘন্টা 40 মিনিটের যে ক্লাসটা যদি করছো যদি করো তোমরা, তাহলে তোমার খাতায় একটা নোট তৈরি হয়ে যায়, এটা তো খুবই ভালো কথা। রাজ্যের আয়তন 88,752 কিলোমিটার। প্রতিবেশী দেশ কারা রয়েছে জানো তোমরা? পূর্ব দিকে বাংলাদেশ, উত্তর দিকে নেপাল ভুটান, প্রতিবেশী অঙ্গরাজ্য ওড়িশা বিহার সিকিম আসাম ঝাড়খণ্ড। 2011 সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যা ছিল 9,13,00,000-এর বেশি, ঠিক আছে, খুব ভালো কথা, নোট করাটা বেস্ট বেসিক্যালি। এবার আমরা কনসেন্ট্রেট করব একটি নির্দিষ্ট জেলায়। কোন জেলায় কনসেন্ট্রেট করছি? প্রথমে কনসেন্ট্রেট করছি আমরা মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় আমরা প্রথম কনসেন্ট্রেট করছি। আয়তনের দিক থেকে মুর্শিদাবাদ 5,324 বর্গ কিলোমিটার। মুর্শিদাবাদ, এখানে যারা মুর্শিদাবাদে রয়েছে তাদের ইন্টারভিউ এর জন্য কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা মুর্শিদাবাদ জেলার রয়েছে তারা কিন্তু এটা ভীষণ ভালো করে দেখে নাও, কারণ তোমাদের ইন্টারভিউ এর জন্য কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। সীমানা কি রয়েছে? উত্তরে রয়েছে মালদহ এবং গঙ্গা নদী, পূর্বে বাংলাদেশ, পশ্চিমে বীরভূম জেলা, দক্ষিণে বর্ধমান ও নদিয়া জেলা। খুব ভালো করে দেখে নাও। নদ নদী কি রয়েছে? গঙ্গা ও তার বিভিন্ন উপনদী কারা? ভৈরবী, ভাগীরথী, জলঙ্গি এই জেলায় প্রবাহিত হয়েছে। এছাড়াও রয়েছে ব্রাহ্মণী, দ্বারকা, পাগলা এই অঞ্চলের উল্লেখযোগ্য নদী। মূলত গঙ্গা এবং তার উপনদী যেমন ভৈরবী, ভাগীরথী, জলঙ্গি, এছাড়াও ব্রাহ্মণী, দ্বারকাও রয়েছে। ভূপ্রকৃতি মৃত্তিকা কেমন মুর্শিদাবাদ জেলার? ভূপ্রকৃতি ও মৃত্তিকা ভাগীরথী নদী এই জেলাকে দুটো ভাগে ভাগ করেছে। পশ্চিম দিকে রয়েছে রাঢ় আর পূর্ব ভাগে রয়েছে বাগড়ি। পশ্চিম দিকে রয়েছে রাঢ় আর পূর্ব ভাগে রয়েছে বাগড়ি। রাঢ় আর বাগড়ি কাকে বলছে? বাগড়ি অঞ্চল হলো পলিগঠিত নিম্নভূমি, বন্যা প্লাবিত, অতি উর্বর। এটা কোন অঞ্চল? বাগড়ি অঞ্চল, যেটা পূর্ব দিকে। হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট হবে, অবশ্যই। শুধু কি মুর্শিদাবাদের জন্য নাকি? অবশ্যই কোয়েশ্চেন তো কমন হবে। তোমাদের জন্য দক্ষিণ চব্বিশ পরগনাটা ইন্টারভিউয়ে হয়তো ইম্পর্টেন্ট হবে। অন্যদিকে রাঢ় শুকনো ঢেউ খেলানো নিরস জমির সঙ্গে সমতল। রাঢ় আমরা জানি রুক্ষভূমি, ঠিক আছে। তাহলে এখানে মুর্শিদাবাদের ভূমিরূপের প্রধান বৈশিষ্ট্য, ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য এই রাঢ় এবং বাগড়ি। কোনটা রাঢ় এবং কোনটা বাগড়ি সেটা আমরা জেনে নিলাম। পশ্চিম ভাগে রয়েছে রাঢ় এবং পূর্ব ভাগে বাগড়ি। বাগড়ি হচ্ছে উৎকৃষ্ট, হ্যাঁ অবশ্যই দেবো, বাগড়ি হচ্ছে উৎকৃষ্ট আর রাঢ় হচ্ছে শুকনো নিরস ঢেউ খেলানো ভূমি, মানে চাষ এখানে ভালো হয় না। জলবায়ু এখানে অবশ্যই নাতিশীতোষ্ণ প্রকৃতির। স্বাভাবিক উদ্ভিদ কি কি পাচ্ছি? আম, শাল, বেল, বাবলা এবং বিভিন্ন ভেষজ উদ্ভিদ।
কৃষিতে কি দেখতে পাচ্ছি, কি কি উৎপন্ন হচ্ছে? মূলত বাগড়ি অঞ্চলে হয়। ধান, গম, তৈলবীজ, পাট, ভুট্টা, আলু, লঙ্কা, রেশম চাষও ভালো হয়। রেশম চাষও ভালো হয়। শিল্প, এখানে কি কি শিল্প গড়ে উঠতে আমরা দেখতে পাচ্ছি? হোসিয়ারি শিল্প, স্টিলের আসবাব, বিড়ি তৈরি, সিল্ক, থান, কোরা, বালুচরি, মটকা, গরদ অর্থাৎ বিশেষ ধরনের শাড়ি, বিশেষ ধরনের কাপড় ইত্যাদি সুতি ও রেশমজাত বস্ত্র এখানে পাওয়া যায়। জেলা সদর, এখানের জেলা সদর বহরমপুর। বহরমপুর হলো মুর্শিদাবাদ জেলার জেলা সদর। দর্শনীয় স্থান কোনটা? মতিঝিল, ফরাক্কা, হাজারদুয়ারি, মদিনা মসজিদ, ইমামবাড়া, ফারাক্কা ব্যারেজ এই অঞ্চলের দর্শনীয় স্থান, এই জেলার দর্শনীয় স্থান। আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাস থেকে। মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার শেষ মুসলমান শাসকদের রাজধানী ছিল। ইম্পর্টেন্ট। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁয়ের নামানুসারে মুর্শিদাবাদ শহর ও জেলার নামকরণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যভাগে অবস্থিত এই জেলাটি অনেকটা ত্রিভুজের অনুরূপ আকৃতি বিশিষ্ট। 1704 খ্রিস্টাব্দে তৎকালীন মোগল সম্রাট কর্তৃক নিযুক্ত বাংলার সুবেদার মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে মুকসুদাবাদে তাঁর রাজধানী স্থানান্তরিত করেছিলেন। মুকসুদাবাদে। এই জেলাতেই গঙ্গা নদী দুভাগে বিভক্ত হয়ে ভাগীরথী নামে দক্ষিণ দিকে হুগলি শহর পর্যন্ত গিয়ে নাম বদল করে হুগলি নদী নাম নিয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে পড়েছে। ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা মুর্শিদাবাদ জেলার ফ্যাক্টের মধ্যে পড়ছে। এই জেলায় কি হচ্ছে? গঙ্গা নদী এই জেলাতেই, মুর্শিদাবাদ জেলাতেই দুভাগে ভাগ হয়ে গেছে এবং একটা ভাগীরথী নামে দক্ষিণ দিকে হুগলি শহর পর্যন্ত গেছে, তারপরে সে নামটা বদলে হুগলি নদী নাম নিয়ে সে দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। অর্থাৎ গঙ্গার এই দুটো নামকরণ এখানে হয়েছে। একদম সবাইকে তার নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে নলেজ রাখতেই হয়, বিশেষ করে ইন্টারভিউতে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ এই জেলায় অবস্থিত। একটা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন স্থানের নাম যদি তোমাকে বলতে বলা হয় ইন্টারভিউতে মুর্শিদাবাদ জেলার, তাহলে তুমি অবশ্যই কর্ণসুবর্ণ বলতে পারো। শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ, যাকে এখন কানসোনাও বলা হয়, তা মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। প্রত্যেকটা ফ্যাক্ট কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট, রাইট? এরপর আমরা চলে যাচ্ছি মুর্শিদাবাদ দেখা হয়ে, একটু দেখে নাও সবাই, যদি কোনো কিছু নোট ডাউন করার প্রয়োজন হয় অবশ্যই নোট ডাউন করে নাও। এরপর আমরা, হ্যাঁ রাইট কিশোর, এরপর আমরা পরের জেলায় যাব। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এইভাবে জেলা কিন্তু আমার প্রতিদিনের রুরাল ডেভেলপমেন্ট ক্লাসে থাকবে। প্রত্যেক দিনের রুরাল ডেভেলপমেন্ট ক্লাসে কিন্তু আমার জেলা থাকবে। ফ্রাইডে করে রুরাল ডেভেলপমেন্টের ক্লাসটা তোমাদের জন্য থাকবে, ফ্রাইডে ক্লাসে অবশ্যই জয়েন করে যেও। এবং এই যে তথ্যগুলো, এগুলো শুধু তো ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত না, অন্যান্য বিভিন্ন পরীক্ষার জন্য, আমি এটাও জানি যে ইন্টারভিউ এর জন্য এগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? অন্যান্য বিভিন্ন পরীক্ষার জন্য এই জেলা রিলেটেড ফ্যাক্টস গুলো ইম্পর্টেন্ট হয়, আইসিডিএস এর জন্য ইনফ্যাক্ট ইম্পর্টেন্ট হয়। আইসিডিএস এর ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন খুবই করে। সব হবে, জলপাইগুড়ি কেন, সব হবে বাবা, 23টা জেলা 23টাই হবে, 23টা জেলা 23টাই হবে, একে একে হবে, ঠিক আছে? একটু ভালো করে দেখে নাও, এই মুহূর্তে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রতিটা জেলা করাবো আমি, প্রতিটা জেলা, এবং সেখান থেকে এমসিকিউও করাবো। প্রত্যেকে ফ্রাইডে ক্লাসগুলো ফলো করবে। ফ্রাইডে সন্ধে 7টা, ফ্রাইডে সন্ধে 7টা। আচ্ছা, মুর্শিদাবাদটা তোমরা দেখে নিয়েছো, এরপর পুরুলিয়ায় চলে যাই। পুরুলিয়া জেলা আয়তন 6259 বর্গ কিলোমিটার। সীমানা উত্তর পশ্চিমে প্রতিবেশী রাজ্যের ঝাড়খণ্ডের ধানবাদ, দক্ষিণ পূর্বে মেদিনীপুর, পূর্বে বাঁকুড়া, পশ্চিমে বর্ধমান। এখানে আয়তন দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলার, এখানে কে কে আছে পুরুলিয়া জেলার? তাই অদ্রিতা, কেন বলো তো, নেটওয়ার্ক ইস্যু হয়তো। এখানে পুরুলিয়া জেলার কে আছে? মুর্শিদাবাদ জেলার আছে কোথায় কেউ কেউ? এখানে পুরুলিয়া জেলার কে আছে? আচ্ছা, সে উত্তর দিও। 6259 বর্গ কিলোমিটার। সীমানা উত্তর পশ্চিমে রয়েছে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ, দক্ষিণ পূর্বে মেদিনীপুর, পূর্বে বাঁকুড়া, পশ্চিমে বর্ধমান। ভূপ্রকৃতি কেমন? গ্রানাইট আর নিম শিলা দ্বারা গঠিত এই অঞ্চল ছোট নাগপুর মালভূমির অন্তর্গত, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট।
যেহেতু মালভূমির অন্তর্গত, আচ্ছা আলিপুরদুয়ার, বর্ধমান, আচ্ছা সব হবে, সব প্রতিটা জেলা হবে। এবার দেখবো আমি যে প্রত্যেকে নিজের জেলা সম্পর্কে কতটুকু জানে, প্রত্যেকে নিজের জেলা সম্পর্কে কতটা জানে এটা একটু জানতে হবে। ঠিক আছে, চলো। ভূমি তরঙ্গায়িত, কারণ এটা টেবিল ল্যান্ড, এটা মালভূমির অন্তর্গত। ছোটনাগপুর মালভূমির অন্তর্গত জেলার মধ্যে পুরুলিয়া অন্যতম। পাহাড়, অযোধ্যা, বাঘমুন্ডি, পাঞ্চেত, পরেশনাথ, জয়ন্তী জেলার উল্লেখযোগ্য পাহাড়। ঠিক আছে, অযোধ্যা, বাঘমুন্ডি, পাঞ্চেত, পরেশনাথ, জয়ন্তী এগুলো জেলার উল্লেখযোগ্য পাহাড়। কৃষি ফসল কি রয়েছে? ধান গম উৎপাদনে পশ্চিমবঙ্গে দ্বাদশ স্থানের অধিকারী, দুধ উৎপাদনে 17তম স্থান, ডিম উৎপাদনে 14তম। এছাড়াও তৈলবীজ, ডাল ও আলু প্রভৃতিও এখানে চাষ হয়। তৈলবীজ, ডাল, আলু এখানে চাষ হচ্ছে। ঠিক আছে। জলবায়ু কেমন? কর্কটক্রান্তি জেলার বিস্তৃত হওয়ায় গ্রীষ্মে খুব গরম আর শীতে খুব ঠান্ডা পরিলক্ষিত হয়। কাছাকাছি কর্কটক্রান্তি। খনিজ সম্পদ, যেহেতু এটা টেবিল ল্যান্ড, খনিজ সম্পদে সমৃদ্ধির বিষয় তো থেকেই যায়। কয়লা, চীনামাটি, গ্রানাইট, ম্যাগনেটাইট, গালা তৈরির লাক্ষা, চুনা পাথর এগুলো খনিজ সম্পদ। আচ্ছা ঠিক আছে, নর্থ 24 পরগনা হবে, নর্থ বেঙ্গল, নর্থ 24 পরগনা সব হবে, সব হবে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার সব হবে, দিনাজপুর সব হবে। নদী, নদী কি কি রয়েছে? কাঁসাই, শিলাই, কুমারী, হনুমতি, দ্বারকেশ্বর। দামোদর নদের উপর পাঞ্চেত বাঁধ এই জেলাতেই অবস্থিত। ওখানে ফারাক্কা ব্যারেজ দেখেছি মুর্শিদাবাদে, এখানে দেখছি পাঞ্চেত বাঁধ, তাই তো? কাঁসাই, শিলাই, কুমারী, হনুমতি, দ্বারকেশ্বর। আর দামোদর নদের উপর রয়েছে পাঞ্চেত বাঁধ, এই জেলাতেই অবস্থিত। স্বাভাবিক উদ্ভিদের মধ্যে এখানে পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়, যেমন শাল, শিমুল, পলাশ, মহুয়া, বাবলা, কেন্দুকুল। শালের বন, শিমুল, পলাশের বন, সেই কারণে এখানে পর্যটন শিল্প এখানে বসন্তকালে প্রচুর পর্যটক সমাগম হয়, কারণ এখানে ভীষণ সুন্দর পলাশ মহুয়া দেখা যায় পুরুলিয়া জেলায়। এবং বর্তমানে আজকাল ভীষণ রকম ভাবে এই সময়টাকে কেন্দ্র করে পুরুলিয়ায় পর্যটকের আগমন রয়েছে। পর্যটন শিল্প কিন্তু পুরুলিয়া অনেকখানি বর্তমানে উন্নতি করছে। বিশেষ করে এখানে ইকো ট্যুরিজম তো রয়েছে, তার সাথে এখানে একটা কালচারাল হেরিটেজ রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ছৌ নাচ, তাই তো? ছৌ নাচ এখানে অন্যতম, যেটা কালচারাল ট্যুরিজম আমরা যাকে বলি। এবং ছৌ নাচ সারা পৃথিবীতে আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত। এবং বর্তমানে যেহেতু এখানে পাহাড়ও রয়েছে, এবং এই বসন্তের সময়টা, স্প্রিং এর সময়টা পলাশ মহুয়ার একটা ভীষণ সৌন্দর্য থাকে, সেই কারণে পুরুলিয়া কিন্তু বর্তমানে এই ট্যুরিজমটা যথেষ্টই উন্নতি লাভ করছে। ঠিক আছে, চলো নেক্সট। স্বাভাবিক উদ্ভিদ এখানে বললাম। শিল্প, ধৌতকরণ শিল্প, কয়লা উত্তোলন ব্যতীত আর কোনো বড় শিল্প এখানে নেই। ঝালদা, বাঘমুন্ডি, রঘুনাথপুরে লাক্ষা শিল্পের জন্য বিখ্যাত। ঝালদা, বাঘমুন্ডি আর রঘুনাথপুর এগুলো লাক্ষা শিল্পের জন্য বিখ্যাত। ঠিক আছে, এটা নোট করে নেবে। রঘুনাথপুরে অ্যাকচুয়ালি বিভিন্ন হ্যান্ডিক্রাফট খুব ভালো হয়, ডোকরাও খুব ভালো হয়। ডোকরা জানো তো তোমরা? ডোকরার গয়না তৈরি হয়, মডেল তৈরি হয়, ঘর সাজানোর জিনিস তৈরি হয়। আচ্ছা নেক্সট হচ্ছে দর্শনীয় স্থান কি কি রয়েছে দেখো। পুরুলিয়ায় বর্তমানে কিন্তু ইকো ট্যুরিজমে খুবই মানে যথেষ্ট উন্নতি করেছে আর কি। দর্শনীয় স্থানের মধ্যে কি কি রয়েছে? অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, সাহিববাঁধ পরিযায়ী পাখির জন্য, পঞ্চকোট রাজবাড়ি, বামনি ও টুরগা জলপ্রপাত ইত্যাদি দর্শনীয় স্থান এখানে রয়েছে। আচ্ছা এখানে কোন নদীর তীরে? সম্ভবত কাঁসাই নদীর তীরে, কংসাবতী যার নাম। কাঁসাই হচ্ছে কংসাবতী। এই জেলার আরো কি গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাই? আদিবাসী আন্দোলনে এই জেলার বিশেষ ভূমিকা ছিল। আদিবাসী আন্দোলনে এই জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গঙ্গা নারায়ণের নেতৃত্বে কৃষক বিদ্রোহ পুরুলিয়ার ইংরেজ শাসনকে বারবার ব্যতিব্যস্ত করেছিল। 1956 খ্রিস্টাব্দে পূর্বতন বিহার রাজ্যের মানভূম জেলার সদর মহকুমাটি পুরুলিয়া জেলা নামে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়। 1956 বিহার রাজ্যের মানভূম জেলার সদর মহকুমা পুরুলিয়া জেলার নামে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে 1956 এ। ইয়েস ইয়েস, রাইট রাইট, ঠিক ঠিক। হ্যাঁ জয়চন্ডী পাহাড় আছে।
ঠিক, জয়চন্ডী পাহাড় আছে। আচ্ছা নেক্সট, 1756 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলের দেওয়ানি লাভ করেছিল। পৃথিবী বিখ্যাত ছৌ নাচ পুরুলিয়ার অন্যতম সংস্কৃতি। এছাড়া এই জেলার টুসু, ভাদু, করম পরব এগুলো যথেষ্ট উল্লেখযোগ্য। মানভূমে বাংলা ভাষা আন্দোলন আরম্ভ হয়েছিল 1912 সালে। 1948 থেকে 56 মধ্যে ভাষা আন্দোলন তীব্রভাবে ছড়িয়ে পড়েছিল মানভূমের বাঙালিদের মধ্যে। প্রথম ছৌ মহিলা শিল্পী হলেন মৌসুমী চৌধুরী। প্রথম মহিলা ছৌ শিল্পী হলেন মৌসুমী চৌধুরী। ঠিক আছে, তাহলে পুরুলিয়া সম্পর্কে আমরা এই ডেটাগুলো পাচ্ছি, কিছু ডেটা ঐতিহাসিক ডেটা এবং কিছু ভৌগোলিক ডেটা, এবং এই প্রতিটাই যথেষ্ট ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো পরীক্ষার এমসিকিউ এর জন্য, রাইট? এই নোটগুলো তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, আমি শেয়ার করে দেবো। একবার দেখে নাও পুরোটা। একবার পুরোটা দেখে নাও। শুশুনিয়া তো বাঁকুড়া জেলায়, শুশুনিয়া বাঁকুড়া জেলায়। পরবর্তী অংশের আলোচনায় চলে গেলাম, এবার কিন্তু একদম এমসিকিউ প্র্যাকটিসে চলে যাব, রাইট? এবার চলে যাবো এমসিকিউ প্র্যাকটিসে। চলো লেটস স্টার্ট। পশ্চিমবঙ্গে কালো হীরার স্থান বা ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড বলতে কাকে বোঝানো হয়েছে? কমেন্ট বক্সে আনসার করবে সবাই, রাইট? কমেন্ট বক্সে সবাই আনসার করবে। পানাগড়, বার্নপুর, আসানসোল, নিয়ামতপুর। কমেন্ট বক্সে আনসার করো সবাই। C is the right answer. Yes, C is the right answer. Absolutely correct. C হচ্ছে সঠিক উত্তর, আসানসোল। দুয়ের গ হচ্ছে সঠিক উত্তর, আসানসোল। পরের প্রশ্নে চলে এসো। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? দামোদর, তিস্তা, কালজানি কোনোটি নয়। যারা আমার লাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করেছো তারা এই আনসারটা খুবই ভালো দিতে পারবে। যারা লাস্ট ক্লাস অ্যাটেন্ড করেছো তারা এটা খুব ভালোই, হ্যাঁ রানীগঞ্জ থাকলে বেশি ভালো হতো, রাইট? রানীগঞ্জ থাকলে বেশি ভালো হতো। পশ্চিমবঙ্গে ত্রাসের নদী বলতে কাকে বোঝায়? না, দামোদর নয়, দামোদর নয়। ইয়েস, পার্থ, মুনমুন, কিশোর, প্রিয়াঙ্কা, রাইট আনসার তিস্তা। তিস্তা হচ্ছে সঠিক উত্তর। লাস্ট ক্লাসটা মনে করে দেখো, তিস্তা নিয়ে আলোচনা করেছি। তিস্তাকে বলা হয় ত্রাসের নদী, ত্রাসের নদী হলো তিস্তা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন ইন্ডিয়া বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে? দুর্গাপুর, হলদিয়া, রায়চক, শিলিগুড়ি। গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন ইন্ডিয়া এটা কাকে বলা হয়েছে? গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন ইন্ডিয়া বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে? বাহ, দারুণ ব্যাপার, তুমি তো ভীষণ সুন্দর জায়গায় থাকো, বাড়ির পাশে তিস্তা। ডি ইজ দ্য রাইট আনসার, অ্যাবসলিউটলি কারেক্ট। শিলিগুড়ি হলো সঠিক উত্তর, শিলিগুড়ি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, আর মানে উত্তর না চাইলেও হয় আর কি। সিটি অফ জয় নামে কোন শহরকে আমরা চিহ্নিত করি? হাওড়া, কলকাতা, ধর্মতলা কোনোটি নয়। একদম সিটি অফ জয় কলকাতা, এছাড়া আর কিছু নেই। একদম অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের যমজ শহর নামে পরিচিত কোনটা? জলপাইগুড়ি, শিলিগুড়ি, হাওড়া, কলকাতা, ফারাক্কা, মালদা, আসানসোল, রানীগঞ্জ। পরের প্রশ্নে চলে এসো।
পশ্চিমবঙ্গের যমজ শহর কোনটাকে বলা হচ্ছে? পশ্চিমবঙ্গের যমজ শহর কাকে বলা হচ্ছে? বি বি বলছো, হাওড়া কলকাতা। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, একদম সঠিক। হাওড়া কলকাতাকে যমজ শহর বলা হয়, একদম কারেক্ট। পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন স্থানকে বলা হয় সল্টলেক, হাওড়া, কলকাতা, হলদিয়া? পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন স্থানকে বলা হয়? পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? সল্টলেক, হাওড়া, কলকাতা, হলদিয়া? না, হলদিয়া নয়, হলদিয়া নয়। কলকাতা, সি, একদম সি ইজ দ্য রাইট আনসার। কলকাতাকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, সি ইজ দ্য রাইট আনসার, অ্যাবসলিউটলি কারেক্ট, সি ইজ দ্য রাইট আনসার। পশ্চিমবঙ্গের কোন স্থানকে গেটওয়ে অফ ডুয়ার্স বলা হয়? জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার? জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার? এগুলো আমি অবশ্যই তোমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য করাচ্ছি, কিন্তু এগুলো বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়, এগুলো ইন্টারভিউ এর জন্য ইম্পর্টেন্ট হয়। বিশেষ করে তোমার নিজের ডিস্ট্রিক্ট রিলেটেড যে ফ্যাক্টস গুলো রয়েছে সেগুলো ইন্টারভিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট হয়। পশ্চিমবঙ্গের গেটওয়ে অফ ডুয়ার্স কাকে বলা হচ্ছে? শিলিগুড়িকে বলা হয়, শিলিগুড়িকে বলা হয় গেটওয়ে অফ ডুয়ার্স, একদম সঠিক। না, আলিপুরদুয়ার না, শিলিগুড়িকে বলা হয়, শিলিগুড়ি। ভারতের রুড় কাকে বলা হচ্ছে? রুড় অফ ইন্ডিয়া, হলদিয়া, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া? ভারতের রুড় কাকে বলা হচ্ছে? ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভে হলদিয়া, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া কাকে বলা হচ্ছে ভারতের রুড়? রাইট আনসার চাই কমেন্ট বক্সে। বি, দুর্গাপুর, কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার, দুর্গাপুর, একদম সঠিক। দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। নেক্সট, বাংলার দুঃখ সরো অফ বেঙ্গল নামে পরিচিত, যদিও আগেও হয়েছে। চলো, বাংলার দুঃখ কাকে বলা হচ্ছে? সরো অফ বেঙ্গল, সরো অফ বেঙ্গল, বাংলার দুঃখ কাকে বলা হচ্ছে? অপশন সি, দামোদর, কারেক্ট। অতিরিক্ত বন্যা প্রবণ হওয়ায় দামোদরকে বলা হচ্ছে সরো অফ বেঙ্গল। দেখো, এইটা নিয়ে কনফিউশন হয়, দাঁড়াও, কোন দুটো প্রশ্ন নিয়ে? পশ্চিমবঙ্গের ত্রাস হচ্ছে তিস্তা, এটা কিন্তু মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় তিস্তাকে, আর বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। হ্যাঁ, দুটো গন্ডগোল করে ফেলো না, কারণ যখন তিস্তাটা রাইট আনসার ছিল অর্থাৎ পশ্চিমবঙ্গের ত্রাস, সেখানে কিন্তু অনেকে আনসার করছিল দামোদর। দামোদরকে বলা হয় সরো অফ বেঙ্গল। এটা নিয়ে কনফিউজড হয় না। পশ্চিমবঙ্গের ধানের গোলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বর্ধমান কোনোটাই নয়। পশ্চিমবঙ্গের ধানের গোলা কোনটা? পশ্চিমবঙ্গের ধানের গোলা কোনটা? কোন বর্ধমান? পূর্ব বর্ধমান, ভেরি গুড মৃণাল, পূর্ব, পূর্ব, একদম তোমার ডিস্ট্রিক্ট অপূর্ব ডিস্ট্রিক্ট, এই অপূর্ব একদম সঠিক বলেছে, পূর্ব বর্ধমান, অ্যাবসলিউটলি কারেক্ট, পূর্ব বর্ধমান। অক্সফোর্ড অফ বেঙ্গল কোন স্থানকে বোঝানো হয়েছে? অক্সফোর্ড অফ বেঙ্গল, মায়াপুর, নদিয়া, নবদ্বীপ, শান্তিপুর? অক্সফোর্ড অফ বেঙ্গল কাকে বলা হয়েছে? রাইট, ভেরি গুড, নবদ্বীপ, নবদ্বীপ, মায়াপুর নয়, নবদ্বীপ। অক্সফোর্ড অফ বেঙ্গল নবদ্বীপকে বলা হয়েছে, একদম কারেক্ট। অর্কিডের শহর বলতে পশ্চিমবঙ্গের কোন শহরকে চিহ্নিত করা হয়? লেবং, শিলিগুড়ি, পুরুলিয়া, কার্শিয়াং? অর্কিডের শহর কাকে বলা হয়? ঝটপট আনসার করো। অর্কিডের শহর, অর্কিডের শহর কোনটা? লেবং, শিলিগুড়ি, পুরুলিয়া, কার্শিয়াং? লেবং, শিলিগুড়ি, পুরুলিয়া, কার্শিয়াং? ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, কার্শিয়াং হচ্ছে অর্কিডের শহর, একদম কারেক্ট।
অর্কিডের শহর হচ্ছে কার্শিয়াং, একদম সঠিক। প্রাসাদ নগরী, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, কলকাতা, হাওড়া, গোবিন্দপুর, সুতানুটি। অপশন গুলো খুবই হাস্যকর দিয়ে দিয়েছে। প্রাসাদ নগরী কাকে বলা হয়? একদম কলকাতা ছাড়া অপশনই নেই এখানে। কলকাতা, কলকাতা, একদম কলকাতা হচ্ছে রাইট আনসার। কলকাতা ছাড়া এখানে অপশনই নেই কোনো। ওকে, চলো, বেশ কিছু কোয়েশ্চেন আমরা আলোচনা করলাম। অলমোস্ট 14টা প্রশ্নের উত্তর দিলে এবং অনেকেই খুবই সঠিক উত্তর দিয়েছো, বেশিরভাগ জনই সঠিক উত্তর দিয়েছো। এরকম আরো এমসিকিউ প্র্যাকটিস থাকবে এবং প্রত্যেক ক্লাসে আমি 2টো বা 3টে করে জেলার পরিচয় অবশ্যই আনছি তোমাদের জন্য। এই যে ক্লাসের সিরিজটা এভরি ফ্রাইডে 7 PM অনলি, ঠিক আছে? আর তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে থাকবে এবং রুরাল ডেভেলপমেন্টের বিভিন্ন টপিক থাকবে। আর রুরাল ডেভেলপমেন্ট থেকে কি ধরনের এমসিকিউ আসবে সেটা নিয়েও আলোচনা করব ক্লাসে। ওকে, আজকে ক্লাস কেমন লাগলো জানিও। আমি এই ক্লাসটা তোমাদের জন্য নতুন শুরু করছি। তোমাদের যদি এই ধরনের ক্লাস আরো প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবে, কেমন ক্লাসটা লাগলো সেটা জানাবে। ওকে, আমি 2-একটা হোমওয়ার্ক এখানে দিচ্ছি, সেই হোমওয়ার্কটা অবশ্যই করবে। আমি এখানে কয়েকটা প্রশ্ন দেব, সেই প্রশ্ন তোমরা নোট ডাউন করে নাও। তারপর এই প্রশ্নগুলোর আনসার আমাকে কমেন্ট বক্সে অবশ্যই দেবে। যারা পরবর্তী সময়ে ক্লাস দেখবে তারাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে আনসার গুলো দিতে পারো, ঠিক আছে? হোমওয়ার্কে আমি কিছু প্রশ্ন দিচ্ছি তোমাদের, প্রশ্নগুলো তোমরা নোট ডাউন করে নাও, ঠিক আছে? এক নম্বর, এটা হোমওয়ার্ক। পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে সবচেয়ে বড় ও ছোট জেলা কোনটি? যারা পরবর্তী সময় ক্লাস দেখবে তারাও অবশ্যই এর আনসার কমেন্ট বক্সে দিয়ে রাখবে, জেলা কোনটি। এবং মানে এখানে দুটো আনসার হবে বেসিক্যালি। সাক্ষরতার হার কোন জেলায় সর্বাপেক্ষা বেশি? ওকে, এই দুটো আনসার আমাকে কমেন্ট বক্সে জানিয়ে রাখবে। এই দুটো তোমাদের হোমওয়ার্ক রইলো। যারা পরে ক্লাস দেখবে তারাও কিন্তু এটা অবশ্যই আমাকে আনসারটা জানাবে। ওকে, আজকে ক্লাস এখানেই শেষ করলাম। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক করো, তোমাদের জন্য এই ক্লাসগুলো করা। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের জন্য খুব ইম্পর্টেন্ট, তো অবশ্যই এছাড়া অন্যান্য পরীক্ষার জন্যও কিন্তু এই ক্লাসটা যথেষ্ট ইম্পর্টেন্ট হবে। এভরি ফ্রাইডে ঠিক সন্ধ্যে 7টায় এই ক্লাসগুলো থাকবে তোমাদের জন্য। অন্য সময় ক্লাস রিচুয়াল তোমরা জানো, সোমবার 7টায় থাকে বাংলা গ্রামার ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের জন্য। মঙ্গলবার থাকে কম্পালসারি বাংলা কেপি, ডাব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপ আর মিসলেনিয়াস এর জন্য। আর বুধবার থাকে তোমাদের জন্য ডাব্লিউবিপি, টেট, সিডিপি প্লাস বেঙ্গলি ক্লাস। মিস করো না, ঠিক সন্ধ্যে 7টায়। ওকে, বাই এভরিওয়ান, আজকে ক্লাস এখানেই শেষ করলাম। আচ্ছা ঠিক আছে অরিন্দম, বেশ বেশ বেশ, বাই। আর ক্লাস নোটস গুলো অবশ্যই কালেক্ট করে নিও সহেলি ম্যাম _ টেক্সট বুক থেকে, রাইট? বাই এভরিওয়ান, ভালো থেকো সবাই, গুড নাইট।